আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসে আমরা আবু জাফর শামসুদ্দিনের আত্মস্মৃতি রচনাটি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দেখেছিলাম, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা 3.3.2 পড়ে কি বুঝলাম, মানে আমরা যা আত্মস্মৃতি রচনাটি পড়লাম, এই আত্মস্মৃতি রচনাটি পড়ে আমরা কি বুঝেছি এই বিষয়ে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমাদের করতে হবে। ক নম্বর প্রশ্নে বলেছে এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায়। খ নম্বর প্রশ্নে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। গ নম্বর প্রশ্নে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। শিক্ষার্থীরা, আমরা এখন এই ক, খ এবং গ নম্বর প্রশ্নগুলোর উত্তর দেখব। আত্মস্মৃতি, যেহেতু এটি একটি তথ্যমূলক রচনা, তাই প্রথম প্রশ্নে দিয়েছে এই রচনায় কোন সময়ে তথ্য পাওয়া যায়। আমরা যখন আত্মস্মৃতি রচনাটি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম এই রচনায় লেখকের বাল্যকালে তথ্য পাওয়া গিয়েছিল, তাই আমরা লিখেছি এই রচনায় লেখকের বাল্যকালে তথ্য পাওয়া গিয়েছে। এছাড়াও 1857 সালে সিপাহী বিদ্রোহের তথ্য পাওয়া গিয়েছে। 1919 থেকে 21 সালের ব্রিটিশ শাসনামলের কংগ্রেস খেলাফত আন্দোলনের উল্লেখ পাওয়া গেছে। তাছাড়া এখানে 1919 সালে 12 ঘণ্টাব্যাপী ভয়াবহ ঝড়ের কথা উল্লেখ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা আত্মস্মৃতি রচনায় যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো আমরা এখানে লিখেছি। খ নম্বর প্রশ্নে বলেছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এর উত্তরে আমরা লিখেছি গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের নিজ গ্রামের প্রতি ভালোবাসার প্রকাশ পেয়েছে। কারণ আত্মস্মৃতি রচনায় লেখক আবু জাফর শামসুদ্দিন তার গ্রামের অসাধারণ এক বর্ণনা দিয়েছেন। বর্ষায় তার গ্রামে দিগন্তজোড়া ক্ষেতে সবুজ ধানের শীষ দেখা যায়, আরও চোখে পড়ে আম, জাম, কাঁঠাল ঘেরা সবুজ পল্লী। মূলত কবির এই বর্ণনার মধ্য দিয়ে গ্রামের প্রতি তার অসীম ভালোবাসা ও প্রকৃতিপ্রেম ফুটে উঠেছে, আর তাই গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের ভালোবাসার প্রকাশ পেয়েছে। এরপর গ নম্বর প্রশ্নে রয়েছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। এর উত্তরে আমরা লিখেছি এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কিছুটা পক্ষপাতমূলক মনে হয়েছে। যেমন এই রচনায় ব্রিটিশদের শেষ দিকে হিন্দু মুসলমানদের মেরুকরণের ঘটনাসমূহ বিস্তারিতভাবে এসেছে। ওই সময় হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত বিভক্তিকে লেখক কখনোই সমর্থন করেননি। ব্রিটিশদের শেষ দিকে যখন হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতকে বিভক্তি করার প্রস্তাবনা দেওয়া হয় তখন এই প্রস্তাবনাকে লেখক কখনোই সমর্থন করেননি। এজন্যই এই রচনাটিতে স্থানীয় কংগ্রেস কাম খেলাফত কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে। বন্দে মাতরম এবং আল্লাহু আকবার দুই সভা স্লোগান হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের নামে জয়ধ্বনির কথা উল্লেখ করা হয়েছে। হিন্দু মুসলিমরা যে একে অপরের সাথে মিলেমিশে থাকতো সেই দিক ফুটিয়ে তোলা হয়েছে। সুতরাং এই দিক থেকে সামান্য একটু পক্ষপাতমূলক আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 3.3.2 পড়ে কি বুঝলাম এর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই উত্তরগুলো তোমরা কিভাবে করবে। এরপরে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।